কেন জানি সবকিছু সমান সমান লাগে আমার কাছে। তোমার কাছে এটা মনে হয় কিনা আমি জানি না। আমার কাছে টাকা থাকলেও যেমন লাগে, টাকা না থাকলেও সেরকম লাগে। আমাদের জীবনকে উপভোগ করতে গেলে দেখা যাচ্ছে যে শুধু টাকা থাকলেই জীবন উপভোগ করা যাবে না, না, দুঃখ কষ্ট দরকার আছে। হ্যাঁ, তবেই অর্থের যে সৌন্দর্য ছিল আপনার কাছে জানতে পারলাম। আপনাকে চিনি মূলত আপনার গানের মাধ্যমে, যদিও আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একজন লেখক, একজন নাট্যকার। আপনি আপনার কোন পরিচয়কে বেশি প্রাধান্য দেন? এবং আপনি একজন শিক্ষক। আচ্ছা, খুব কঠিন একটা প্রশ্ন। যদি এটা বলো যে আমি আমার কোন পরিচয়টা আমার দিতে ভালো লাগে, যে চিন্তাশীল একটা মানুষ, চিন্তা করতে পারাটা এটা অনেক বড় একটা কাজ, এটা সবাই পারে না। তো আমাকে যদি কেউ বলে যে আপনি কে বা আপনার পরিচয়টা কি, যে আমি একজন চিন্তাশীল মানুষ, চিন্তা করতে ভালো লাগে। আর চিন্তার বহিঃপ্রকাশ থেকে লেখা, গান করা বা এই বিভিন্ন অনুষ্ঠানের কাজ। শিক্ষকতা অবশ্যই বড় একটা পরিচয়, নিঃসন্দেহে অনেক বড় একটা পেশা। কিন্তু শিক্ষক হওয়ার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতির প্রয়োজন হয়, আসলে আমাদের দেশে এটা খুব কম, খুব রেয়ার। এই কারণে আমি বলতে পছন্দ হয় যে আমি একজন চিন্তাশীল মানুষ, চিন্তা করতে আমার ভালো লাগে। আপনার প্রতিটি কাজের ক্ষেত্রে মূলত আপনার যে চিন্তা, আপনার সেই চিন্তার প্রতিফলন দেখতে পাই আপনার প্রতিটি কাজে। আপনার বিশেষ করে লেখাগুলো আমরা যখন পড়ি, সেখানে অনেক কষ্টের কাহিনী আপনি তুলে ধরেন মূলত। তো এই কষ্টের লেখনের মূল উদ্দেশ্য কি? আসলে এটা অনেকটা রঙের মতো। হ্যাঁ, হাসি একটা রং, কান্না একটা রং, এটা রঙের মতো। আমার কাছে এটা মনে হয় রঙের মতো। তো লিখতে গেলে বা জীবনকে উপলব্ধি করতে গেলে দুইভাবে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি, একটা হচ্ছে হাসি আর একটা হচ্ছে কান্না। কেউ হাসিটাকে বেছে নেয় জীবনকে উপলব্ধি করতে গিয়ে, কেউ হাসি কান্না দুটোকেই বেছে নেয়। আমার কাছে মনে হয় যে দুঃখের রংটা কান্না, যেহেতু কান্না এটা আমার ভাল লাগে, দুঃখটা আঁকতে ভাল লাগে। কারণ দুঃখে এক ধরনের আনন্দ আছে, একটা উন্মাদনা আছে, একটা পাগলামো আছে, সেটার মজাটা একটু অন্য ধরনের। এবং সেটা মনে হয় মানুষের মধ্যে বেশিরভাগ দীর্ঘস্থায়ী হয়। সুখের চেয়ে দুঃখটা দীর্ঘস্থায়ী না? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি অত্যন্ত মেধাবী এবং আপনি একজন শিক্ষক। শিক্ষকতা পেশা আপনি কিভাবে মূল্যায়ন করেন? ওই একটু আগেই বললাম যে শিক্ষকতা পেশাটা মহান পেশা। শিক্ষক হওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতির প্রয়োজন হয়, সেটা আমাদের দেশে কোথায়? আমি যদি বলি তোমাকে বিশ্ববিদ্যালয় বা কলেজ বা স্কুলগুলোতে এখন বিশ্ববিদ্যালয়ের যিনি পড়াচ্ছেন তিনি নিঃসন্দেহে মেধাবী, অবশ্যই মেধাবী। আমি তো তাকে বলবো না যে মেধাবী না। কিন্তু মগজ খুলবার জন্য যে ধরনের লিসন প্ল্যান দরকার, যে ধরনের পাঠ্যসূচি দরকার, পাঠ্যক্রম দরকার, বা যে ধরনের কি বলবো তাকে লেকচার দরকার, সেরকম তো আমরা পাই না, এটা মাথাতে হবে না। একটা বাংলায় অনার্স মাস্টার্স করেছি, কিন্তু আমি এক কলম বাংলা লিখতে পারি না। বা আগের যখন আমরা দেখেছি, দেখো ওই 1952 সালে, 1971 সালে, 71 সালে আমরা একটা সিনেমা দেখলেও আমাদের মধ্যে আন্দোলন কাজ করতো, তাই না? সিনেমাটার পেছনের একটা ঘটনা থাকতো, একটা চিন্তার শক্তির যে উদ্রেকটা, সেটা হয় না। অন্তর্দৃষ্টি দিয়ে মানুষ কিছু দেখতে চায়। রাইট, মানুষকে ভাবাতে শেখায়। আপনার লেখনের মধ্যে আরেকটি দিক ফুটে উঠেছে, আপনি শিক্ষকদের যে সংগ্রামের ইতিহাস সেটি আপনি তুলে ধরার চেষ্টা করছেন। শিক্ষকদের কষ্ট, যেহেতু বাংলাদেশে শিক্ষকদের সম্মানের চোখে দেখা হয়, কিন্তু তাদের যে সম্মান পাশাপাশি তাদের সংসার চালানোর জন্য, জীবন জীবিকা নির্বাহের জন্য যা প্রাপ্য, তা কিন্তু আমাদের দেশে সঠিকভাবে দেওয়া হয় না। এই ব্যাপারেও আপনি আপনার লেখনের মাধ্যমে অনেক কিছুই তুলে ধরছেন। এই লেখনির মূল উদ্দেশ্য কি শিক্ষকদেরকে নিয়ে? আপনি শিক্ষক তাই না, ব্যাপারটা এরকমটা না। আমি যেমন সত্য কথা যদি বলি, তাহলে হচ্ছে যে আমি কখনো কষ্টটা, মানে বাবা মায়ের সন্তান, এক সন্তান, কষ্টটা আমি কিন্তু কখনো উপলব্ধি করিনি। আমি যখন আমার এই পেশাটায় আসলাম, বাংলাদেশের 5 লক্ষ শিক্ষক
মধ্যে আমি একজন, এটা এমপিওভুক্ত শিক্ষকরা। এই 5 লক্ষ শিক্ষকের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমি কিন্তু তাদেরকে খুব কাছ থেকে অবলোকন করেছি, তাদের জীবনাচরণ বা তারা কি কষ্টের মধ্যে দিয়ে যায়, এটা আমি কিন্তু ব্যবহারিক জ্ঞানটা অর্জন করেছি। তো গল্প রমা, তুমি যেটা কথা বলছো, রমা গল্পটা যেটা যুগান্তরে ছাপে, তো গল্পটা যখন আমি লিখি অগাস্ট মাসে 18 তারিখ সম্ভবত, যদি ভুল না করে থাকি, যুগান্তরে ছাপে। যুগান্তরে ছাপার পর 5 আগস্ট হচ্ছে শিক্ষকদের আন্দোলন। আমার জায়গা থেকে কন্ট্রিবিউট কি, সবাইকেই ধরে নিলাম। তো আমি আমার লেখনির মাধ্যমে এটা একটা গল্প দাঁড় করালাম প্রায় 1500 শব্দে। গল্পটা যুগান্তরে পাঠালাম, তখন ভালো লাগছে, এই উপলব্ধি থেকে গল্পটা লেখা। এটা বাস্তব ঘটনা। তা আমার কাছে মনে হয় যে তুমি যেমন আমার সঙ্গে গল্প করলে, প্রশ্ন করলে, আমি উত্তর দিলাম। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে তুমি ভালোবাসো কেন, আমাকে বলো। আপনি যে কথাটা বললেন যে মানুষের কর্ম মূল্যায়ন করা দরকার, আমি প্রথমে আপনার সঙ্গে আমার যখন প্রথম কথা হয়, কথোপকথন, তখন থেকে শুরু করে আমি আপনার ব্যবহারের সৌন্দর্য, সেটাই আমাকে খুব ভালো লেগেছে। আপনার আচার ব্যবহার প্রথমত, এরপর আপনার ব্যক্তিত্ব, আপনার লেখনী, আমার দীর্ঘ বিশ্বাস যে আপনার সঙ্গে আমি কথা বললে বা আপনার সঙ্গে কিছুক্ষণ চললে আমি অনেক কিছু শিখতে পারবো। এটাই মূলত। সমাজের সবচেয়ে খারাপ মানুষটাকে আমি খুব কাছ থেকে চিনি, সবচেয়ে ভালো মানুষটাকে আমি খুব কাছ থেকে চিনি, তাই না? এবং কোরআন শরীফে বলেছে কি, তুমি যদি কাউকে লাঞ্ছিত করো, তোমার পৃথিবীতে তোমার এর শাস্তি হবে, তোমাকে এর ভোগ করে যেতে হবে। আমার কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই। তুমি আমাকে আজকে প্রিভিলেজ করলে, কথা বললে, গল্প করলে, অন রেকর্ড চলছে, অফ দ্য রেকর্ড হয়তো বা এটা কখনো আপলোডও করতে পারো বা নাও করতে পারো, ইটস আপ টু ইউ। বাট তুমি আমাকে দীর্ঘদিন ধরে ফলো করো সোশ্যাল মিডিয়াতে, তাই না? যে ভাইয়ের কাজগুলো দেখি, এটা তো ডিফারেন্ট না, এটা তো অন্যরকম। বা তো ও হয়তো বা চেনে না, বা আস্তে আস্তে চিনবে, তোমার মাধ্যমে জানবে, চিনবে। তো এই মানুষের মানে বেঁচে থাকতে গেলে না জীবনের কিছু উপকরণ দরকার হয়। যে আমরা এখানে আসছি, এখানে আসবার পিছনে কিছু উপকরণ, আনন্দের বা একটু ভালো লাগার উপকরণ, বা গেলে ভালো লাগবে, তাই না? এই জন্য আসছি। যেমন এই যে এখানে একটা শব্দ হচ্ছে, পানি, দেখো এই শব্দটা কিন্তু নাই, খেয়াল করে দেখো। এই শব্দটাকে তুমি যদি শব্দ সহ একটা রেকর্ড করতে পারো, তাহলে এটা কিন্তু একটা ইউনিক একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। অবশ্যই এই শব্দটা তো তুমি তোমার বাড়ির কাছে গিয়ে পাবে না, এটা শুনতে গেলে এখানেই আসতে হবে, তাই না? তো আমার কাছে মনে হয় একটা মানুষের অবজারভেশন পাওয়ারটাই সবচেয়ে বড় পাওয়ার। যেমন পিঁপড়া অনেক দূর পর্যন্ত শুনতে পারে, 50 না কত বছর পরে কি হবে তার আগে বুঝতে পারে। দে হ্যাভ দ্য গ্রেট অবজারভেশন পাওয়ার। তোমাকে পিঁপড়া হইতে হবে, এইগুলো আমার কাছে মনে হয়। আর টাকা পয়সা, ধন সম্পত্তি, এগুলো ভাই আমার টানেও না, কখনই টানে না। আমি আনন্দ করে ঘুরে বেড়াতে পছন্দ করি। এখন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমার মধ্যেও আছে, প্রচুর অর্থ কষ্টেও আমি থাকি, আবার প্রচুর টাকা পয়সা নিয়েও থাকি। কেন জানি সবকিছু সমান সমান লাগে আমার কাছে। তোমার কাছে এটা মনে হয় কিনা আমি জানি না। আমার কাছে টাকা থাকলেও যেমন লাগে, টাকা না থাকলেও সেরকম লাগে। আমাদের জীবনকে উপভোগ করতে গেলে দেখা যাচ্ছে যে শুধু টাকা থাকলেই জীবন উপভোগ করা যাবে না, দুঃখ কষ্ট দরকার আছে। হ্যাঁ, তবেই অর্থের যে সৌন্দর্য সব আপনার কাছে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ।